বাবা মা চলে যাচ্ছে আমার বাসা থেকে। তো বাবা মাকে বিদায় দেওয়ার জন্য আমরা সবাই নিচে নামছি। এখানে উবারে গাড়ি কল করা হয়েছে, গাড়ি চলে আসছে। তো যাই হোক, মা বাবাকে বিদায় দিয়ে এই যে বাসায় চলে আসতেছি। এরপরে আমাদের সাথে ঘটে যায় হলো মর্মান্তিক দুর্ঘটনা। আমরা হয়তো বাবা মা চলে গেছি এর জন্য মন খারাপ ছিল। লিফটে আমি আর মিশন কথা বলতে বলতে উপরে উঠতেছিলাম, এসে আম্মার সাথে কথা বলতেছিলাম। আম্মা বারবার আমার শ্বশুরের কথা বলতেছিল। আমার শ্বশুর এবার আমার বাসায় এসে মানে আমার বাচ্চাদের নিয়ে আমাদেরকে নিয়ে অনেক চিন্তিত উদ্বিগ্ন থাকে। এটা সে বারবার আমার আম্মার সামনে বলছে। আমার আম্মা সেটা অনেক খুশি হয়েছে, আম্মা বারবার প্রশংসা করতেছিল। বাট আমাদের জন্য যে অনাকাঙ্ক্ষিত একটা খবর অপেক্ষা করতেছে, এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কেউ প্রস্তুত ছিলাম না। আমরা জাস্ট আমার শ্বশুর শাশুড়িকে গাড়িতে উঠাই দিয়ে বাসায় চলে আসার 20 মিনিটের মধ্যেই মনে হয় যে আমরা সেই খবরটা শুনতে পারি। সেই খবর যে কী খবর সেটা আসলে মানে শোনা মাত্র আমার কী পরিস্থিতি হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো না এটা। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে বাসা থেকে চলে গেছিলো রেল স্টেশনের উদ্দেশ্যে। কমলাপুর স্টেশন থেকে তারা তার বোনের বাসায় যাবে বেড়াতে, সেই উদ্দেশ্যে বের হয়েছিল। তারপর এই ঘটে দুর্ঘটনা। আসসালামু আলাইকুম, আশারমগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো নাই বলবো, একদমই ভালো নাই। তো যাই হোক, কালকে সকালে আমার শ্বশুর আমার বাসা থেকে বের হয়ে গেছে 10টার দিকে। আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় আসছিল বেড়াতে। তো যাই হোক, আমার বাসা থেকে বের হয়ে গেছে 10টায়। উবার কল করে উবারে উঠায় দেওয়া হয়েছে, আমার সাথেই গেছে। তো যাই হোক, মানে কি বলবো, দুর্ঘটনা যেভাবে মানে প্রত্যাশা করে থাকে, এটা যদি কেউ জানতো তাহলে তার মানুষ দুর্ঘটনায় পড়তো না। তো আমার বাসা থেকে 10টায় উবারে চলে গেছে, 11টা ট্রেন ছিল। তো যাই হোক, ওনাদের 2-3 মিনিট লেট হয়েছে। প্ল্যাটফর্মে পৌঁছানো মাত্র দেখা যায় ট্রেনটা ছেড়ে দিছে। তো যাই হোক, ওই চলন্ত ট্রেনে ওঠার সময় আমার শ্বশুর পা স্লিপ কেটে পড়ে একদম নিচে পড়ে গেছিলো। তো যাই হোক, মানে বাঁচারই কথা না বা পা থাকারই কথা না। তো যাই হোক, পাতে প্রচণ্ড পরিমাণে ইনজুরি হয়েছে। পায়ের 2-3টা আঙ্গুল পড়ে গেছে, পা একদম প্রচণ্ড পরিমাণে মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। পায়ের পাতার নিচের অংশটা প্লাস শেষের আঙ্গুলগুলো। এই তবে মন আমাদের একদম ভালো নাই, একদম ভালো নাই। ভিডিও করার মতো মন মানসিকতা আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে, আমার পেজের জন্য প্রতিদিনই ভিডিও আপলোড করা দরকার। কিন্তু আমার মানে মন এত খারাপ, এই অবস্থা নিয়ে অন্তত পক্ষে ক্যামেরার সামনে দাঁড়ানো যায় না, ভিডিও করা যায় না। গতকাল আমাদের যে সারাদিন কী গেছে আমার সাহেবের উপর দিয়ে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, তারপরে যে আমার শ্বশুর আল্লাহ হায়াতে মানে বরকত দিছে, আল্লাহ যে ওনাকে বাঁচায় রাখছে বা আর দুর্ঘটনা আরও বেশি হয় নাই, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তাছাড়া কী করবো, আমাদের তো শুকরিয়া জানানো ছাড়া কোনো উপায় নাই। কিছুদিন আগে মার উপর দিয়ে ঝড় চলে গেল, মা মনে হয় এখন বেঁচে আছে, মনে হয় এই বেঁচে থাকা আর মরে যাওয়া সমান কথাই। আবার শ্বশুর ভালো মানুষ, বেড়াতে আসলো, যাওয়ার সময় ট্রেনে তার মতো সচেতন মানুষ, সে যে অসচেতন মানুষ তা না, বা রাস্তাঘাটে যে আসা যাওয়া কখনো করে নাই তা না, এর আগে অনেক আসা যাওয়া করছে ট্রেনে, অভিজ্ঞ মানুষ এই। তো যাই হোক, তার এই দুর্ঘটনাটা এটাও মনে হয় কি যে মেনে নিতে পারতেছি না। তার মধ্যে আবার বাসায় সেদিন আগুন লেগে গেল, এটাও একটা মনে হলো যে কেমন যেন একটা বাজে সিগন্যাল মনে হচ্ছিল। তো আল্লাহর কাছে একটু পানা চাই, সবার কাছে একটু দোয়া চাই। আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন। শুভ সকাল সবাইকে। তো আমার মন ভালো নাই, মিশনেরও মন খারাপ। তোর ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে, দেখি যে মিশনে দিয়ে দিচ্ছে। আসলে ছেলেরা যদি একটু মাকে সহযোগিতা করে সেক্ষেত্রে দেখা যায় হয় কি যে কোনো পরিস্থিতিটা একটু পার করাটা খুব সহজ হয়ে যায়। ওরা আবার 2 ভাই মোটামুটি চেষ্টা করে আম্মুর মুড বোঝার জন্য। তো যাই হোক, কাপড় চোপড়গুলো দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু কেমন যেন মেঘলা মেঘলা আকাশ, আমার কাছে ভালো লাগতেছে না কিচ্ছু। যেমনিতে মন খারাপ, তারপরে বাবা অসুস্থ হসপিটালে, সেটা নিয়ে একটা টেনশন। তারপরে আবার যদি ওয়েদার এরকম করে কেমন যেন লাগে। আমি চাদরটা চেঞ্জ করে দিছি, জাস্ট কোলবালিশের কাভারটা আর মাথার কাভারটা যে চেঞ্জ করে দিব এই শক্তিটা মনে হয় আমার নাই। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখি খালা ভাত উঠাই দিছে অলরেডি। ভাত প্রায় মাত্র দিছে, প্রায় হয়ে গেছে তা না। এখানে চা চিনি সব খালি হয়ে গেছে, এগুলো সব ভরতে হবে। মানে গতকাল বাসায় ছিলাম না, জাস্ট কেমন যেন কোনো কিছু গোছানো নাই, সব এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যে 1 কাপ চা খাবো, সকালবেলা চা খাইছি। বাট আমার আবার সকালবেলা নাস্তা করার পর আর একটা ওষুধ থাকে, তো ওই ওষুধটার পরে 2 ঘন্টা পর আবার দেখা যায় যে খুব মানে ক্ষুধা লেগে যায়। তো ভাবতেছি একটু চা বানাই, একটু চা বানাই, কেমন যেন মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করতেছে, ভালো লাগতেছে না। আর আজকে খালা অনেক পরে আসছে, আমি তো ভাবছিলাম যে হয়তো বা আসবেই না, তা দেখি যে না আসছে, আলহামদুলিল্লাহ। কারণ খালা না আসলে আমার আজকে খুব কষ্ট হয়ে যেত। কেন যেন গলাটা বারবার শুকায়া যাচ্ছে, বারবার শুকায়া যাচ্ছে, ভালো লাগতেছে না। আর ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো আছে, কিন্তু বাট কেমন যেন না,
বৃষ্টি বৃষ্টি ভাব, তো অনেক কিছু ধুতে হবে, এই যে বালিশের কাভারগুলো ধুয়ে দিতে হবে, বাট স্যাঁতস্যাঁতার কারণে কিচ্ছু করতে পারতেছি না। এরকম জাস্ট কোনো রকম জাস্ট করে রাখি, মনে হয় মনটা হসপিটালে যে পড়ে আছে এরকম, কেমন কিচ্ছু ভালো লাগতেছে না। আম্মা যেমন অসুস্থ হসপিটালে ছিল তখন যেমন লাগতো, এখনও বারবার খালি বাবার মুখটা ভাসে উঠতেছে যে আল্লাহ, বাবার মনে হয় কত কষ্ট হচ্ছে। আর তার দেখে আর মানে একটা আনন্দও হচ্ছে যে না, বাবা যে মানে বেঁচে আছে, এটার জন্য যে কতবার আলহামদুলিল্লাহ বলছি, আর সে আলহামদুলিল্লাহ বলার আর শেষ নাই যে আল্লাহ তুমি বড় কোনো দুর্ঘটনা দাও নাই। বড় কোনো দুর্ঘটনা ঘটলে কি হতো, কতটা মানে আমরা অসহায় হয়ে পড়তাম তা বলার মতো না। বাবা মা ছাড়া আসলে প্রত্যেকটা সন্তানই অনেক, মানে বাবা মার মতো ছাতা আসলে দুনিয়াতে কেউ নাই। যে যত রকমই বেঁচে থাকতে হয়তো বুঝি না, তারা বকাবকি করে, গালাগালি করে, ভুল ধরে, কিন্তু আসলে যখন না থাকে তখন ঠিকই বোঝা যায় তাদের মর্মটা। আর আমার কাজ তো শুধু জাস্ট ঘর বাড়ি ক্লিন করা, সেই কাজগুলোই করতেছি, আর মনে মনে শুধু কালকের স্মৃতিগুলো, দুর্বিষহ স্মৃতিগুলো মানে মানে চোখের সামনে ভেসে উঠতেছে। সেই সাথে পঙ্গু হসপিটালে আমি কখনো যাইনি শ্যামলী, এই মনে হয় লাইফে প্রথমে গেলাম। কি পরিমাণ যে রুগী, সেই রুগীগুলো কত অসহায়। আমাদের বাবার সাথে তো যারা আছে তারা সবাই শিক্ষিত বা সবাই আপনজন, সব কিছু বোঝে, বা আমার ওখানে একটা চাচা আছে, তার কারণে আমরা অনেক কিছু সুবিধা পাইছি বা তাড়াতাড়ি করতে পারছি। আর আমি চিন্তা করতেছি যে যাদের কেউ নাই, যাদের সহযোগিতা করার কেউ নাই, তাদের হয়তো কত কষ্ট হয় ওরকম একটা জায়গায় এসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বাবার ক্ষেত্রে সবারই সহযোগিতা পাইছে। আমাদের খুব একটা যে মানে চিকিৎসা ক্ষেত্রে বিড়ম্বনা হওয়া সেটা হয় না। আমার ছোটো বোনের হাজব্যান্ড আছে, ও মানে অনেক হেল্প করছে, সাথে সাথে সব কিছু ইজি হয়ে গেছিলো। তো যাই হোক, শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ বড় কোনো বিপদ ঘটায় দেয় নাই। এভাবেই যেন সবসময় সব কিছু আল্লাহর আমাদের আল্লাহর হাত যেন আমাদের উপর, কি বলি এটা কি বলতেছি ভুলে যাচ্ছি, আল্লাহর রহমত যেন আমাদের উপরে থাকে। আমি অতিরিক্ত টেনশনে আমার মাথা একদম শেষ। তো যাই হোক, বারান্দায় এসে দেখি গাছগুলো একটু মরা মরা হয়ে গেছে। এই টবটাতে গাছ লাগাইতে হবে, সেটা আমার মনেই থাকে না। প্রতিদিনই ভাবি যে লাগাবো লাগাবো, লাগাবো করে আর লাগানো হচ্ছে না। কবে যে লাগাবো তার কোনো স্টেশন নাই। আর এই যে মাহিন ভাত খেতে বসছে, তাকে একটু পিছন থেকে দেখালাম। আর এই যে খালা চলে যাচ্ছে, কাজ মোটামুটি সব শেষ। বিশাল বড় পাতিলটা টেবিলে দিয়ে দিছে। এখন আমি একা ভাত খাবো, এত বড়টা পাতিল দিয়ে কী করবো? তো এটা এখন আবার রান্নাঘরে রেখে আসতে হবে। তো এই যে খালা বলতেছে যে খালা তাহলে চলে যাই, ঘর টর মুছে একদম ক্লিন করে দিয়ে গেছে, কোনো কাজ আর তেমন বাকি নাই। তো যাই হোক, সেটাই কথা, খালারা না থাকলে আরও মনে হয় বেশি কষ্ট হতো, এত টেনশনে আমি একদম ইয়াই হয়ে যেতাম। তো যাই হোক, খালাটা পাশে থাকে দেখে মানে আমার জন্য অনেক কিছু অনেক সহজ হয়ে যায়। এরকম এক একজনের জীবন এক এক রকম, এক একজনের জীবনের গল্প এক এক রকম, এক এক রকম করে বাঁচতে এক এক রকম এক একজন পছন্দ করে। আমার বাঁচার মানে ইয়াটা একটু অন্যরকম। তো যাই হোক, খালাকে বিদায় দিয়ে দিচ্ছি। খালারা যখন চলে যায় আমি একটু দরজায় দাঁড়ায় তাদেরকে একটু সিয়াপ করতে পছন্দ করি, তাতে তারাও একটু খুশি হয়। মুখের উপরে দরজা লাগানো আমার কাছে একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না, মানে খুব অসভ্যতা লাগে। তো আর যে বাইরের পরিবেশটা এরকম, বৃষ্টি আসবে এরকম একটা ভংচং করে, এখন আবার দেখা যাচ্ছে যে না মোটামুটি ক্লিয়ার আছে, বৃষ্টি একটু হয়ে গেছে। তো ভাবতেছি আমি একটু ভাত নিয়ে বসি। তো এই যে আজকে রান্না হয়েছে ঝরঝরে সাদা ভাত, এখানে হলো শুটকি মাছ, এখানে আছে হলো রুই মাছের তরকারি, এখানে আছে হলো চিকেন রান্না করছে খালা। এই তো এটা দিয়ে এখন ভাত খেয়ে নেব। বিকাল হতে না হতেই আসলাম চা বানাতে। আজকে বিকালটা আবার মাশাআল্লাহ খুব সুন্দর, হালকা বাতাস আছে, আবার কেমন যেন একটু আকাশটা মনে হয় পরিষ্কার হয়ে গেছে। সারাদিন তো কেমন অন্ধকার অন্ধকার ঘোলাটে ঘোলাটে ছিল। তো যাই হোক, ভালো হয়েছে, কারণ আমাদের হসপিটালে সবাই আছে। বৃষ্টি নামলে আসলে ওষুধ টষুধ আনা, বাহিরে বের হওয়া, কারণ দেখা যায় যে হসপিটালে তো একবার এক একটা জিনিস লাগে, সেগুলো আবার আনতে হয়। এই তো যাই হোক, ওরা কেমন আছে আল্লাহ জানে। সবাই, আমার শ্বশুরের খবর নিলাম আগের চেয়ে ভালো, কি আর ক্ষতি, যা হওয়ার তা তো হয়েই গেছে। তারপর আজকে ড্রেসিং করছে, এই ড্রেসিং করার সময় নাকি বলছে যে না, অবস্থা আগের চেয়ে আর খারাপ হয় নাই। এটার জন্য একটুখানি হলেও স্বস্তি পাচ্ছি। এই মানে বেচারা অনেক কষ্ট পাইলো, এই কষ্টটা আসলে ভোলার না। আর এদিকে মাহিন বিকাল হতে না হতেই চার জন্য পাগল হয়ে গেছে, আম্মু চা দাও আম্মু চা দাও। যে আমি চাটা উঠাই দিছি, নামাজ শেষ করেই ও নামাজ মনে হয় পড়ে ফেলছে মাহিন নাকি। আব্বু মাহিন নামাজ শেষ করে ফেলো, আম্মুর চা হয়ে গেল। আজকে হসপিটালে যেতে চাইছিলাম, অনেক দূর, শ্যামলী রায়েরবাগ থেকে অনেক দূর, মানে একদম যে কাছে তা না। মিশনের কোচিং। নামাজটা শেষ করে নাও, চা হয়ে গেল। ও নামাজ পড়ছো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা।
অনেক দূর, একদম যে কাছে তা না। তোর বাবা বললো যে আমি যেহেতু আসি হসপিটালে আর আত্মীয় স্বজন সবাই আসতেছে, এই তো বললো যে বাসায় না হয় থাকো। আমি বাসায় না থাকলে আবার মিশনে একদমই পড়তে চায় না, একদমই পড়তে চায় না। এই একটা ঝামেলা, কোচিং থাকে, থাকে, কালকে আবার স্কুলে মিটিং আছে, এই একটার পর একটা ঝামেলা লেগেই আছে, ঝামেলার আর শেষ নেই। তো যাই হোক, আল্লাহ তাড়াতাড়ি বাবাকে সুস্থ করে দেখ, সবাই একটু দোয়া করেন। এই দোয়া করবেন, করেন না, সরি। ও কি যে একটা দিন আমাদের উপর দিয়ে গতকাল গেছে, বা কি বলবো, প্রত্যেকটা মানে যে যেখান থেকে শুনছে সেই মনে হয় শকড হয়ে গেছে যে আল্লাহ কি হলো, এই এত বড় একটা দুর্ঘটনা। আমি মিশনের টিচারের সাথে কথা বললাম, উনি বলে আপা কি বলেন, এরকম কোনো কিছু হলে তো মানুষ বাঁচেই না। বললাম যে হ্যাঁ, আল্লাহ যে বড় বিপদ দেয় নাই, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া, মানে হাজার হাজার শুক্রিয়া। তো যাই হোক, চাটা রেডি করে ফেলি। মিশনের জন্য বানায় ফেললাম একবারে, যে ঝামেলা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মা ছেলের 2 কাপ চা রেডি করে ফেলি। বিকালবেলার চাটা মনে হয় মাহিনের তড়িঘড়িতে একটু তাড়াতাড়ি খাওয়া হয়। এই মানে ওর উসিলা মাত্র, আমি যে চা পছন্দ করি না তা তো না, আমার মনটাও চা চা করে, কিন্তু আমার বানাতে একটু অলসতা করলেও মাহিনের ইয়াতে একটু আর্লি করা হয়। মাহিন তো বলতেই থাকে। তো যাই হোক, আমার ছেলেটাও বড় ছেলের মতো বড় হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাবে এখন। এই অনেকটা চুপচাপ হয়ে গেছে, আগে তো একা ঘুমাতো না, এখনও মানে একা ঘুমায়। আমার বড় ছেলে কিন্তু এখনও একা ঘুমায় না। বাসায় কোনো কারণে গেস্ট আসলে তাকে যদি অন্য ঘরে একটু ঘুমাতে বলি, সে প্রয়োজনে ফ্লোরিং করবে, কিন্তু তারপরেও মাকে তার কাছেই লাগবে। তো যাই হোক, ধীরে ধীরে সবাই বড় হয়ে যাচ্ছে, ম্যাচুরিটি চলে আসতেছে, তাই না? ছেলেদের বড় হওয়ার কথা শুনে মানে ভয়ই লাগে, মনে হয় যে না, ছোটই থাকুক ওরা, এরকম সরলই থাকুক, সহজই থাকুক, বেশি কঠিন না হোক। তো যাই হোক, আমি চাটা নিয়ে বসছি আর মনে মনে ভাবতেছি যে লাইফে মনে হয় চাটাই আমি তৃপ্তি সহকারে খেলাম। মানে ভাত বা অন্য কিছু আমার কাছে অতটা যে খেতেই হবে ম্যান্ডেটরি টা না। আমাকে দেখে বোঝা যায় না, কিন্তু আমি কিন্তু মানে ভোজন রসিক না, খেতে যে খুব একটা পছন্দ করি তা না। তবে গেস্ট আসলে খাওয়াতে পছন্দ করি, এটা ঠিক কথা। চা খেতে খেতে শুধু ভাবতেছিলাম যে উত্তরা মাইলস্টোনে যারা পড়ে, ওই বাচ্চাদের বাবা মার মনে হয় মনের অবস্থা কত খারাপ। আমার বাচ্চারা স্কুল থেকে আসতে যদি 10 মিনিট দেরি হয়, জাস্ট 10 মিনিট, আমি মনে হয় বোরকা পরে রওনা দিয়ে দিই যে কোথায় গেল, এখনও আসে না কেন। বা 10 মিনিটের মধ্যে মনে হয় টিচারদের ফোন দেওয়া শুরু করে দেই। আর যে বাচ্চাগুলোকে পাওয়া যাচ্ছে না, যে বাচ্চাগুলো মারা গেছে, যে বাচ্চাগুলো দগ্ধ হয়েছে, তাদের মনের অবস্থা মনে হয় কেমন। নিজে ওয়ার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, পরিবারের উপর দিয়ে একটার পর একটা ধকল যাচ্ছে। সেক্ষেত্রে আশেপাশের পরিবেশটা মনে হয় যে অনুকূলে না, প্রতিকূলে সব। বাচ্চাদের এই ব্যাপারটা আসলে এত মর্মান্তিক। কালকে তো ব্যস্ত ছিলাম, অতটা ফেসবুকে ঢুকতে পারি নাই, অতটা দেখছি কিন্তু অতটা মানে টাচ করতে পারে না। আজকে সারাদিন দেখে এত খারাপ লাগতেছে। আমার ছোট বাচ্চাটা এসে বারবার বলতেছে আম্মু আম্মু, মানে ছোট শাখার উপরে অর্থাৎ জুনিয়র শাখার উপরে প্লেনটা এরকম হয়েছে। ওরা যেহেতু জুনিয়র শাখা, ও বারবারই কথাটা বলতেছে, আর নিজের ছেলেকে রিলেট করতে পারতেছে যে আসলে বাচ্চাটার জন্য মার কেমন লাগে। একটা বাচ্চার জন্য মার বা বাবা মার চেয়ে মানে কি বলবো, এর চেয়ে মনে হয় কষ্টের আর কোনো কিছু হয় না। এই তবে যাই হোক, ভালো লাগতেছে না সব কিছু দিয়ে। নিয়মের মানে বেড়াজালে পড়ে ভিডিও করতে হয়, দিতে হয়, তাই দেই, বা একটা অভ্যাসেও পরিণত হয়ে গেছে এটা। তো ভিডিওটা আজকে আর বড় না করি, ওই সমস্ত বাচ্চাদের বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি দেয়। আল্লাহ মানুষকেও ততটুকুই দেয় যতটুকু সে সহ্য করতে পারে। হয়তো কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সেই সাথে আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসতে পারে, সবার মধ্যে যেন আবার স্বাভাবিক মতো যেন চলাফেরা করতে পারে। সবাই ভালো থাকতে চায়, কেউ চায় না যে খারাপ থাকতে। শারীরিক অসুস্থতাও ভালো লাগে না, মানসিক অসুস্থতাও ভালো লাগে না, কোনোটাই মানে কারোর জন্য কমফোর্টেবল না। তো যাই হোক, ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।